আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো। গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। বিভিন্ন জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ভাঙচুর, আগুন বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ। ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙা গণতন্ত্রের যাত্রায় বাধা হতে পারে বলল বিএনপি। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে মন্তব্য। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১শে পদক ঘোষণা। পুরস্কারে ভূষিত ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান। শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। এবং আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার রাত ৮টা থেকে বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যা চলে বৃহস্পতিবার দিনভর। বিক্ষুব্ধরা জানিয়েছে ভবনটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হবে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। মধ্যরাতে একটি ভবনের অর্ধেক এবং আরেকটি ভবনের একাংশ এক্সকাভেটর ও ক্রেন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভবনটিতে ক্রেন দিয়ে ভাঙচুর চালানো হয়। সকাল 12:30টায় এক্সকাভেটর চলে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটি ভাঙচুরে অংশ নেয়। ভবনে আগুন দেওয়া হয় কয়েক দফায়। ভবনের অবকাঠামোর বিভিন্ন জিনিসপত্র খুলে নিতে দেখা গেছে অনেককেই। ভবন ভাঙার প্রতিবাদ করায় নারীসহ 2 জনকে মারধর করে বিক্ষুব্ধরা। ভবনের বাকি অংশ সমতল না করা পর্যন্ত ভাঙার কাজ চলবে বলে জানান উপস্থিত কয়েকজন। অন্যায় অত্যাচার করে কখনো চিরস্থায়ী হওয়া যায় না। এটা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। সাধারণ মানুষের পাবলিকের ভাষা বুঝতে হবে। আমরা সবসময় স্বৈরাচারের আন্ডারে পড়েছি, তো এই যেন ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যেন এরকম ঘটনা কোনো ক্রমেই আর না ঘটে। তবে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হওয়া অনেকেই বলছেন দেশে শান্তি চান তারা। জনগণের পক্ষে যদি কেউ কথা না বলে তাদেরকে এই পরিণতি বহন করতে হবে। এই রাস্তাটা যে বন্ধ ছিল মৌলিক অধিকার বিরোধী, তবে এই ধরনের ভাঙাচোরা এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আমরা আশা করি না, আমরা ভালো কিছু আশা করি। আর জনগণকে দূরে রেখে আপনি বাঁচতে পারবেন না। জনগণ দেশের উৎস বলা হয়, জনগণ দেশের মালিক। আমার প্রেয়ার্স, আমার সবকিছু আমার দেশের মানুষের জন্যই থাকবে। আর হোপফুলি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেফ রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। 1961 সালে ধানমন্ডির এই বাড়িতে বসবাস শুরু করেন শেখ মুজিবুর রহমান। 1994 সালে বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর 5ই আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সবশেষ 5 ফেব্রুয়ারি বাড়িটি ভাঙা শুরু করে তারা। এই ঘটনা ভবিষ্যৎ ক্ষমতাসীনদের জন্য উদাহরণ হতে পারে। ধানমন্ডির 32 নম্বর থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই,
ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনায় শেখ বাড়ি, বরিশালে সেনিয়াবাদ ও আমির হোসেন আমু, ভোলায় তোফায়েল আহমেদ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর বিক্ষোভ হয়েছে, সেখানে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের মোড়েল ভাঙচুর হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তার রিপোর্ট। নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলায় ওবায়দুল কাদেরের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনার শেখ বাড়ি নামে পরিচিত শেখ আবু নাসিরের 3 তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচির পর নগরীর শেরেবাংলা রোডের ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর কালীবাড়ি রোডের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বরিশাল নগরীর জীবনানন্দ দাস সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সংসদ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া শহরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ভাঙচুর হয়েছে। বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মির্জা আজমের জামালপুর শহরের বাসা ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অভিনেত্রী মেয়ের আফরোজ শাওনের বাবা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাসভবনও জ্বালিয়ে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। কক্সবাজারে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দিয়েছে ছাত্র জনতা। টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে ছাত্র জনতা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা মুরাল ভেঙে ফেলা হয়। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের মুরালটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এমন বিবৃতি দিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটা অংশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয় প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। লিখিত অনুরোধের পরও দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, দিল্লির চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। তার মতে 32 নম্বরে ভাঙচুর ক্ষোভের বহিঃপ্রকাশ। এপ্রিলের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথাও জানান তিনি। পান্থ রহমানের রিপোর্ট। দিল্লি থেকে দেশবাসীর উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে বুধবার রাতেই গুঁড়িয়ে দেয়া হয় ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি। এ নিয়ে দেশে বিদেশে চলছে আলোচনা, সমালোচনা। দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ না দিতে ঢাকার দেয়া কূটনৈতিক পত্রের উত্তর আসার আগেই আবারও শেখ হাসিনার বক্তৃতা করার সুযোগকে ভালো চোখে দেখেনি ঢাকা। তলব করা হয় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে।
আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং ভারতকে আমরা তো অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন। যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই উল্লেখ করে উপদেষ্টা জানান, চুক্তি বাতিল কঠিন হবে। বাই অ্যান্ড লার্জ কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন, এটাতে কোনো গোপনীয়তা তেমন কিছু নেই। একটা চুক্তি যখন আপনি সই করলেন, আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা কিছু করতে পারবেন, যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে। আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না। আদার চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ, যারা চুক্তি নেগোশিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয়, আদানির সাথেই সেটা টেক আপ করতে হবে। ৩২-এর মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর রাখার পাশাপাশি ভারতের সাথে অস্বস্তির সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার কথা জানান উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙা গণতন্ত্রের যাত্রায় বাধা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ। ভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন তিনি। বিস্তারিত মইনুর হাসানের রিপোর্টে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার বিচারের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ছাত্রদল নেতারা। ধানমন্ডি ৩২-এ হামলায় ছাত্রদলের কোনো কর্মসূচি না বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ৩২-এর বাড়িতে তারা গতকাল যেটি করেছে সেটি গণঅভ্যুত্থানের যে স্পিরিট বা গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ জনতা এটি করেছে। জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে, তারা স্বপদে এখনো বহাল রয়েছে। তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি। এদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী দিনে গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙার মতো ঘটনার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী, যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। চলতি বছরেই নির্বাচন হওয়ার প্রয়োজন বলেও জানান বিএনপির এই নেতা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যে হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাল করিম মল্লিক। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান জানিয়েছেন, শাওনকে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১শে পদক ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সমাজে অসামান্য অবদানের জন্য বিভিন্ন বিভাগে ১৪ ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে এবার ২১শে পদকে ভূষিত করা হচ্ছে। যারা পদক পাবেন তারা হলেন গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর, কবি হেলাল হাফিজ মরণোত্তর, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী
বিজ্ঞান চর্চায় মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, সাংবাদিকতায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও মরণোত্তর মাহফুজ উল্লাহ, শিল্পকলায় রোকেয়া সুলতানা ও নাসির আলী মামুন, সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া এবং চলচ্চিত্রে আজিজুর রহমান। এছাড়া জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক দেওয়া হচ্ছে। শিল্পকলা সঙ্গীত, এখানে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, তাকে 21 পদক 2025-এ ভূষিত করা হয়েছে। এরপরে যে নামটি, এটাও শিল্পকলা সঙ্গীত, উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া। এটি একটি মরণোত্তর পুরস্কার। ছুটির ঘণ্টা নামে এক অসাধারণ ছবি বানিয়েছিলেন এবং আরও অনেক ছবি বানিয়েছেন তিনি। আজিজুর রহমান, এটিও একটি মরণোত্তর পুরস্কার। বাংলা একাডেমির মতন 21 পদকে কোনো বিতর্ক হবে না বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমি পুরস্কারটা বাংলা একাডেমি ঘোষণা করে, বাংলা একাডেমি স্থগিত করেছে, বাংলা একাডেমি পরিবর্তন করেছে, ফলে এটা তাদের মন্তব্য ওরা করতে হবে। আমাদের যে মন্তব্যটা, যে আমাদের একটা উচ্চ পর্যায়ের কমিটি আছে যেখানে আরও কয়েকজন উপদেষ্টা আছেন, উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এটাতে চেয়ার করেন, সেখানে আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন, ফলে এটা আমাদের পুরস্কার সংক্রান্ত যে জাতীয় কমিটি সেটার সিদ্ধান্ত। ফলে আপনি যে আশঙ্কা করছেন সেটার কোনো সম্ভাবনা নাই। 21 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 2023 ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে উত্তীর্ণ 6531 জনের নিয়োগপত্র দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষকরা। পরে পুলিশ তাদের তুলে দেয়। সচিবালয়ের সামনে থেকে ওসমানী মিলনায়তনের সামনে তারা অবস্থান নিলে সেখান থেকেও তাদের সরিয়ে দেয় পুলিশ। 5 ডিসেম্বর শিক্ষকদের কাজে যোগদানের কথা ছিল, কিন্তু নতুন করে নিয়োগ প্রজ্ঞাপন দেওয়ায় তারা যোগ দিতে পারেননি। আদালত থেকে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত 1973 সময় উপযোগী করার লক্ষ্যে আইনের অধিকতর সংশোধনের জন্য একই নামে 2025 প্রণয়ন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয় সংশোধনী সহ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়া অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 22তম বৈঠক হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নামকরণের উদ্দেশ্যে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে তরুণ প্রজন্ম সহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতীয় ইকো অ্যান্ড অ্যাস্ট্রো কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ করেন তিনি। আয়োজনে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন বক্তারা। আলিম আল রাজির রিপোর্ট। দখল, দূষণ, জেরবার ধরিত্রীতে মানব সভ্যতা যখন অস্তিত্ব নিয়ে হুমকিতে, তখন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণের অংশ হিসাবে বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বন্দনা। এমন বাস্তবতায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইকো অ্যান্ড অ্যাস্ট্রো ক্লাবের 3 দিনের কার্নিভালের উদ্বোধনীতে উঠে এসেছে প্রচলিত উন্নয়ন ও প্রযুক্তির বিপরীতে শিক্ষার্থীদের নানা উদ্ভাবনী মডেল। আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, যেগুলো হয়তো আমরা এখন সমস্যা চোখে না দেখলেও এটুকুলো আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ হতে পারে। উইন্ডমিলের সাহায্যে শক্তি সংগ্রহ করে অনেক পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্রে আমরা
বিভিন্ন ধরনের শক্তি সংগ্রহ করে ওটিতে অনেক শক্তি ব্যবহার করতে পারি। সেন্সরের মাধ্যমে ওয়াটার লেভেল ডিটেক্ট করে মাইক্রোকন্ট্রোলারে সিগন্যাল যায় যে ওয়াটার পাম্পটা বন্ধ করতে হবে। আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি এবং প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি। নির্ধারিত আলোচনায় বক্তারা পরিবেশ শিক্ষার গুরুত্ব উল্লেখ করে শিক্ষার্থীদের আরও যুক্ত হওয়ার আহ্বান জানান। ছোট ছোট ছেলে মেয়েরা যে আমাদের এই পরিবেশের মানে ইকো ক্লাব করেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যে একটা বাসযোগ্য পৃথিবী রাখার জন্য তারা কাজ করবে। সারা পৃথিবী ভুগছে, সামনে হয়তো আরো খারাপ দিন আমাদের সামনে আসছে, সেখানে তোমরা কাজ করছো, খুব ভালো একটা দিক। আর সম্ভাবনা তোমরা মহাকাশ নিয়ে কাজ করছো, তোমরা মহাকাশ যেখানে আমাদের জন্য গবেষণার বা ভবিষ্যতে অনেক কিছু সম্ভাবনার পথ এদিকে খুলে দিয়ে যাবে। পরিবেশ আর জীববৈচিত্র্য শুধু সৌন্দর্যের অংশই নয়, বরং পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষায় অপরিহার্য। এমন বাস্তবতায় দূষণ রোধে সময়োপযোগী পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মানুষের এই যে নানা ধরনের কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে কিন্তু আমাদের এই পরিবেশ প্রকৃতির উপরে কিন্তু অনেক চাপ পড়েছে, এবং এই যেই চাপটা কিন্তু দিন দিন বাড়ছে, কমছে না। নানা ধরনের প্রাণী হারিয়ে গেছে, গাছ হারিয়ে গেছে, জলাশয় হারিয়ে গেছে। এইগুলো হারিয়ে গেলে আমাদের কি ক্ষতি হয় আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি, এবং সেটা কিন্তু আজকে আমরা হারে হারে বুঝতে পারছি। যত বেশি আমরা সবাই মিলে আলোচনা করব, তাহলেই কিন্তু সবাই জানবে। সচেতনতার বিকল্প নাই, এবং তার পাশাপাশি কিন্তু আইনের প্রয়োগও লাগবে। আমরা আসো একসাথে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই এবং বাংলাদেশের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখি। কারণ এটা শুধু ভালো রাখার জন্যই ভালো রাখা না, এটা ভালো রাখার মধ্যে কিন্তু তোমরা নিজেরাও ভালো থাকবে, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে, এই দেশটা ভালো থাকবে। দীর্ঘমেয়াদে দূষণ ও প্রকৃতি ধ্বংসের ফল বিবেচনায় ঐক্যবদ্ধ আন্তর্জাতিক উদ্যোগ না নিলে বিপর্যয়কর পরিস্থিতি রোধ করতে পারবে না মানব সভ্যতা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার প্রয়াসে আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচার কাজ চলছে। সেরা শিল্পীদের বাছাইয়ে যুক্ত আছেন দেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। লাইলা হোসেনের রিপোর্ট। সুর ও সঙ্গীতের উৎকর্ষ সাধনের লক্ষ্যকে সামনে রেখে সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নিতে 2004 সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। পর্যায়ক্রমে এই আয়োজন পরিচিতি পায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো হিসেবে। 19তম আসরের জন্য জমা হওয়া সেরা গানগুলো বাছাই করতে শুরু হয়েছে বাছাই প্রক্রিয়া। বিচার কাজ পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা। এটা বিভিন্ন ক্যাটাগরিতে, রবীন্দ্রসঙ্গীতে, নজরুল সঙ্গীতে, লোকগীতি যেটা বলা হয়, আধুনিক চলচ্চিত্রের গানগুলোকে এইভাবে করা হয়। এখানে যারা গুণী বিচারক আছেন তারা সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেন তাদের বিচার কার্য সুষ্ঠুভাবে সমর্পণ করার জন্য। গীতি কবিতার ক্ষেত্রে লেখার যে একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ঠিক থাকলো কিনা, তার ছন্দ, মাত্রা, অন্তমিল, এগুলার আমরা লক্ষ্য করে থাকি যে সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2024-এ আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যেও কিছু গান হয়তো কালোজয়ী হবে, আমাদের মনে গেঁথে থাকবে। তো এরকম গান আমরা পাই মাঝে মাঝে, তো সেই রকম গানের প্রত্যাশায় থাকছি। শিল্পীদের তৈরির কারখানা আমার কাছে চ্যানেল আইকে মনে হয়, এই জন্য যে তারা কিন্তু অনেক জায়গা থেকে অনেককে তুলে নিয়ে এসে ইতিমধ্যে আমাদের দেশের মানুষের কাছে নিয়ে আসতে পেরেছে। এই উদ্যোগগুলো ভালো লাগে। সঙ্গীত জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতেই শিগগিরই আয়োজিত হবে সঙ্গীতের এই মহোৎসব। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারি।
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস। সোহরাওয়ার্দী উদ্যানের 23 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। বইমেলা থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বইমেলার ষষ্ঠ দিনে লেখক পাঠকদের পদচারণা, ভিন্ন ভিন্ন বই খুঁজছেন পাঠকেরা। আমার বাড়ি সিলেটে, আসলে 21শে বই মেলায় আসবো, বিভিন্ন লেখকের বই পড়বো। বই যে মানুষের প্রিয় সেটা এবার বোঝা যাচ্ছে বই মেলার পুরো ভিউটা দেখে। অন্য প্রকাশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের বই ফ্রিডমস ফ্লেমস। আচ্ছা, আসলে মজার কথা বলি, এবার প্রথম আমাদের একটা ইংরেজি বই বেরিয়েছে, সেটা হচ্ছে রাবেয়া খাতুনের ফ্রিডমস ফ্লেম। এটি ইরাজ আহমেদের করা বই, ওনার 4টা মুক্তিযুদ্ধের গল্পের অনুবাদ এই বইটি আছে এবং বইটি খুবই প্রশংসা পেয়েছে এবং আমি নিজে পড়েছি, বইটা খুব ভালো অনুবাদ হয়েছে এবং ওনার সেরা 4টি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে বইটি। বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর এমাজউদ্দিনের বিভিন্ন বই রয়েছে। প্রথম বইটি হচ্ছে গণতন্ত্র এখন, দ্বিতীয় বইটি হচ্ছে গণতন্ত্রের শত্রু ও মিত্র, তৃতীয় বইটি হচ্ছে গণতন্ত্রের ভবিষ্যৎ। এই 3টি বই আমার পাঠক, দর্শক, শ্রোতারা যারা রয়েছেন সবাই এই দেশ বাংলা প্রকাশনা স্টল থেকে পরিবেশনা হিসাবে পাবেন আপনারা। মেলায় আসছে নতুন লেখকদের নানা বই। বই এসছে দ্বিখণ্ডিত হৃদয়, এটা 10টা গল্প নিয়ে, মূলত 10টা গল্প নিয়ে আমার একটা বই, আর প্রতিটা গল্পের প্রায় প্রতিভাগ সত্য ঘটনা নিয়ে লেখা, তো কিছুটা তো রং মিশাতেই হয়, সেই হিসেবে কিছু রং মিশিয়েছি। যে সমুদ্রে আগুন জ্বলে বইটির প্রচ্ছদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী আবুল হাশেম খান, আর বইটির বিষয়বস্তু হয়েছে প্রেম, চিরাচরিত বিরহ, প্রেমের সাথে আর সাথে সুফিবাদ। অমর একুশে বইমেলায় নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা 250 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে। যেসব বিদেশি বাংলা ভাষা শিখছেন তাদের বড় অংশ মূলত কাজের সূত্রে এদেশে এসেছেন। উচ্চশিক্ষা নিতে আসা বিদেশি শিক্ষার্থীরাও বাংলা ভাষা শিখে নিচ্ছেন। ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে আরো গভীরভাবে জানার সুযোগ পাচ্ছেন তারা। লুথুর রহমান সোহাগের রিপোর্ট। এভাবেই ধীরে ধীরে নতুন একটি ভাষার সঙ্গে পরিচয় ঘটছে বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের। ধাপে ধাপে তারা শিখে নিচ্ছেন বাংলা ভাষায় যোগাযোগের পাঠ। ভারতের প্রবীণ শ্যামবাবু ঢাকায় এসেছেন বাংলা শিখতে, আর ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশের প্রতি মুগ্ধতা তৈরির কথা জানালেন চীনের শেনশেন। যাত্রা এবং নাটক পছন্দ করি, কিন্তু আমি দেখি আমি বুঝতে পারি না, এই জন্য আমি শিখতে যাই। কঠিন আছে কিন্তু মজা। রাস্তায় আমি অনেক শুনেছি, মেঝে মেঝে আমি হাসি কিভাবে বাংলাদেশ মানুষ বাংলা কথা বলে। বাংলাদেশ बहुत सुंदर देश, छोटो देश किंतु तेरे सुंदर देश। बांग्ला शिखा तेरे भालोबासी, यो कारणे आमी ढाकाय एसेছি। बांग्लादेश মানুষ तेरे ভালোবাসতেন। বাংলাদেশে বিদেশিদের বাংলা শেখানোর প্রধান প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। ভিন্ন ভিন্ন প্রয়োজন বাংলা ভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করছে, বলছেন বাংলা ভাষার এই প্রশিক্ষক। অনুবাদক হতে চায়, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশনের কাজ করে, আবার অনেকে দূতাবাসে চাকরির জন্য বাংলা ভাষা শেখে এবং বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চায়, হয়তো ব্যবসার কাজে ইনভেস্ট করতে চায়, তারাও বাংলা শিখছে। সব মিলিয়ে একটা বিভিন্ন রকম একটা বিচিত্র মাত্রিক স্টুডেন্টদেরকে আমরা পাই। মনে হয় যে আমার সামনে একটা বিশ্ব বসে আছে, এক এক দেশের মানুষ এক এক সংস্কৃতি, এক এক মানসিক অবস্থান নিয়ে আমার সামনে বসে থাকে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যত এগিয়ে যাবে বাংলা ভাষার প্রতি বিদেশিদের আগ্রহ তত বাড়বে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারের আয়োজন আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছে তার কাছে। মিশু। হৃদয় ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আর শুরুতেই থাকছে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,
ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের ফাইনাল দিয়ে শুক্রবার পর্দা নামতে যাচ্ছে বিপিএল সিজন 11-এর। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শিরোপা ধরে রাখতে নতুন পরিকল্পনা নয়, পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তামিমের বরিশালের। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে পরদিন বিশ্রাম নিলেও ফাইনালে খালি হাতে ফিরতে চায় না বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। আদিল আহমেদ শানের রিপোর্ট। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল-এর ফাইনালে ওঠে শিরোপা জেতার সব মন্ত্রই যেন জানা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশালের। সিজন 11-এ সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোমেন্টাম ধরে রাখতে অনুশীলনের ঘাটতি রাখেনি কোচ মিজানুর রহমান বাবুলের দল। নতুন রিক্রুট নিউজিল্যান্ডের জিমি নিশামকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকলেও মুশফিক মাহমুদুল্লাহ আর তৌহিদ হৃদয়দের দেখা গেল নির্ভার। আসর জুড়ে গ্যালারি মাতানো দর্শকদের জন্য ফাইনাল জেতাটা সহজ হওয়ার পাশাপাশি পরবর্তী আসরেও খেলার নিশ্চয়তা দিয়েছেন তামিম। যারা 4বার 5বার চ্যাম্পিয়ন হয়েছে দে অলসো ওয়ান্ট টু উইন দ্য 6th টাইম। সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2 in a row হোক। We should be as calm as possible. যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, I don't think we need to do anything different. We need to treat the final just another game of cricket and try and give our best. টানা ম্যাচ খেলার ক্লান্তি থাকায় গেম ভেন্যুতে অনুশীলন করেনি চিটাগং কিংস। বরিশালকে সমীহ করলেও শিরোপা হাতছাড়া করতে চায় না শন টেইটের দল। কাজটা কঠিন হলেও আমাদের লক্ষ্য অবশ্যই থাকবে শিরোপা জেতার। ফরচুন বরিশাল সমূহ জাগানো দল, তবে টুর্নামেন্টের এত কাছে এসে হতাশ হয়ে ফিরতে চায় না। অনলাইন সহ অফলাইন নির্ধারিত সময়ের আগেই বিক্রি হয়েছে বিপিএল ফাইনালের সব টিকিট। বিপিএল সিজন 11 এবারের আসরে দর্শকদের মন জুগিয়েছে রানের ফোয়ারা দিয়ে। ক্রিকেটাররাও দুর্দান্ত ব্যাটিং কিংবা বোলিংয়েও দেখিয়েছেন দক্ষতা। এমন উইকেটের ধারাবাহিকতা প্রতি আসরেই থাকবে এমনটা প্রত্যাশা তাদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএসইসি সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে দুদকের পক্ষ থেকে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও নামঞ্জুর করা হয়েছে। প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এর আগে দুপুর 12টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আরেক মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকেও রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ। নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে যেতে বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যান্য দেশে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্র দখল করে নেবে বলে ট্রাম্প মঙ্গলবার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা নিয়ে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেস জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গেও গাজা এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। আগামী সপ্তাহে বাদশাহ আবদুল্লাহ ওয়াশিংটন সফরে যাবেন। তিনি তখন আরব দেশগুলোর হয়ে একটি যৌথ বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করেছেন ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ খ্যাত মৌসুমী আক্তার সালমা। আমি তোমারে হারালে মরিব শিরোনামের গানটির কথাও সুর করেছেন AR রাজ, প্রযোজনা করেছে মিডিয়া ভয়েস। মগবাজারের একটি রেস্টুরেন্টে গানের প্রকাশ উপলক্ষে ছিল তারকাদের মিলন মেলা। অনুষ্ঠানে কেক কেটে গানের প্রকাশনা উদযাপন করা হয়। কৃষি সংবাদ। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট BSRI উদ্ভাবিত 46 জাতের আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। এই জাতের আখ চাষে রোগবালাই তেমন নেই বললেই চলে, তাই এই আখ চাষে কৃষকের আগ্রহ বেড়েছে।
প্রকৃতি সংবাদ। রাজধানীর যাত্রাবাড়ি থেকে বিপন্ন প্রজাতির 11টি মুখ পোড়া হনুমান উদ্ধার করেছে ডিএমপির ডিবি ওয়ারি বিভাগ। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানার মাতুয়াল এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী চক্রের 3 সদস্যকেও গ্রেফতার করে ডিবি। হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানায় ডিবি ওয়ারি বিভাগ। হনুমানগুলোকে ঢাকার বন অধিদপ্তরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আগামী 22 ও 23 ফেব্রুয়ারি ঢাকায় হবে এনআরবিসি ব্যাংক ফ্যাক্ট ক্যাপ দ্বাদশ আন্তর্জাতিক শিক্ষা মেলা। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফ্যাক্ট ক্যাপ আয়োজিত দুদিনব্যাপী শিক্ষা মেলা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হবে। মেলা চলাকালীন শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার করা, স্কলারশিপ সুবিধা সহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। এবার আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের দেশসমূহ, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপোর কনভেনার মোহাম্মদ আবুল হাসান। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে যানবাহন মালিক শ্রমিকরা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা। জ্বালানি তেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন চালকরা। তেলের অভাবে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বাস, ট্রাক চলাচল। গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলের সই করা বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়। 72 ঘন্টার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ঘোষিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়াকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিত দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির নতুন কমিটি এবং বিক্ষুব্ধ প্রতিবাদী কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 5 জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের ক্ষতি হয় এমন কিছু না করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। চট্টগ্রাম বন্দরে সিসিটি ও এনসিটি কন্টেইনার ইয়ার্ড বেসরকারীকরণ বন্ধে শ্রমিকদের বিক্ষোভের মুখে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা বন্দরের কারশেড, কাস্টমসের অকশন শেড, জাহাজ থেকে আমদানির জাল খালাস কার্যক্রম পরিদর্শন করেন। মংলা বন্দরের আধুনিকায়নের কথাও বলেন উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়নের ইনভেস্টমেন্ট আছে এখানে, বিশেষ করে চ্যানেল তৈরি করা এবং ব্রেকওয়াটার। তো কাজেই সেইখানে আমার মনে হয় যে বাংলাদেশে এটা হবে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট সো ফার। সংবাদে আবারও বিরতি নিচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শরীয়তপুরের শহীদ ও আহতদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে শরীয়তপুর জেলা পরিষদ। শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ 12 পরিবারকে 30,000 টাকা করে ও 37 আহত পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সে সময় সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ পরান সহ অন্যরা ছিলেন।
হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের প্রাথমিক শাখার ক্রীড়া প্রতিযোগিতা প্রি স্কুল ফান ব্র্যান্ডে বসুন্ধরার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিল রিলে দৌড়, খরগোশ দৌড়, পম্পম দৌড়। শিক্ষার্থীদের বাবা মায়েদের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস সুমনা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এছাড়াও হার্ডকো স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান ও ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। কুচকাওয়াজ পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরও একবার। গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। বিভিন্ন জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ভাঙচুর, আগুন বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ। ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙা গণতন্ত্রের যাত্রায় বাধা হতে পারে বলল বিএনপি। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে মন্তব্য। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১ পদক ঘোষণা। পুরস্কারে ভূষিত ১৪ ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দল। পরিবেশ প্রতিবাদ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান। শিক্ষার্থীদের বিজ্ঞান ও পরিবেশবাদী উদ্যোগের কার্যকর অগ্রগতিতে গুরুত্ব আরোপ। এবং আবারও আসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীতের সব শাখার শিল্পীদের একত্রিত করার বর্ণিল আয়োজনের আগে চলছে মূল্যায়ন পর্ব।